ক্লাস 12-এ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আমরা ট্যাক্স পার্টের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আগে 3টে ভিডিও দেখেছি। আজকে আমাদের এই চ্যাপ্টারের পার্ট 4 ভিডিওতে আমরা আজকে প্রথমে ডিডাকশন ফ্রম অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ আগের ভিডিওতে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু এবং নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন দেখেছি ফর বোথ লেট আউট প্রপার্টি অ্যান্ড সেলফ অকুপায়েড হাউস প্রপার্টি। আজকে আমরা ডিডাকশনগুলো অর্থাৎ লেট আউট হাউস প্রপার্টি এবং সেলফ অকুপায়েড হাউস প্রপার্টি থেকে কি ডিডাকশন করতে হয় নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, সেই কনসেপ্টটা আগে দেখে নিয়ে তারপর আমরা দুটো ফুল অঙ্ক করে নেব। অর্থাৎ তোমাদের সিলেবাসে যেরকম অঙ্ক আছে অর্থাৎ একটা বড় ফুল অঙ্ক আমরা দেখে নেব। From the net annual value of the property, deduction as admissible under section 24 are to be allowed in order to assess income chargeable under the head income from house property। মানে আয়কর আইন অনুযায়ী যে নেট অ্যানুয়াল ভ্যালু সেখান থেকে 24 ধারা অনুযায়ী ডিডাকশন বাদ দেওয়ার পর যে আয়টা অবশিষ্ট থাকে সেটাকে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে থাকি। এই সেকশন 24 অনুযায়ী যে ছাড়টা পাওয়া যায় সেটাকে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ডিডাকশন ফ্রম অ্যানুয়াল ভ্যালু অফ লেট আউট প্রপার্টি, আর একটা হচ্ছে ডিডাকশন ফ্রম অ্যানুয়াল ভ্যালু অফ সেলফ অকুপায়েড হাউস প্রপার্টি। আমরা প্রথমে ডিডাকশন যেটা লেট আউট হাউস প্রপার্টি থেকে ডিডাকশানের কী রুল আছে সেটা দেখে নিই। প্রথম বলছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা সেকশন 24A-তে। স্ট্যান্ডার্ড ডিডাকশানে কি বলছে? দিস ইজ আ স্ট্যাটুটরি ডিডাকশন। It is allowed at the rate 30% of net annual value irrespective of the actual amount of expenditure incurred by the assessee। ভাড়া দেওয়া যে কোনো গৃহ সম্পত্তি মেরামতির জন্য, মেনটেনেন্সের জন্য নেট অ্যানুয়াল ভ্যালু থেকে 30% ছাড় পাওয়া যায়। এই ছাড়টা ফিক্সড, অর্থাৎ ফিক্সড মানে অ্যাসেসি সেই খরচটা বাড়ির জন্য কোনো খরচ করুক বা না করুক এই ছাড়টা পাবেই। অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু থেকে মেরামতির জন্য বা মেনটেনেন্সের জন্য 30% ডিডাকশান, এটা স্ট্যাটুটরি ডিডাকশান, এটা সে পাবে, সেখানে সে খরচ করুক বা না করুক। আর নাম্বার 2-তে বলছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, ঋণের ওপর সুদ, সেকশন 24B। এখানে বলছে গৃহ সম্পত্তিটি ক্রয় বা অধিকার করার জন্য, নির্মাণের জন্য, মেরামতির জন্য বা নবীকরণের জন্য, অর্থাৎ কী পারপাস হতে পারে? পারচেস হতে পারে, কনস্ট্রাকশন হতে পারে, রিপেয়ার হতে পারে, রিনিউয়াল অর রিকনস্ট্রাকশনও হতে পারে। যে কোনো পারপাসের জন্যই যদি মূলধন ধার করে অর্থাৎ লোন নিয়ে থাকে, সেই ধারের ওপর প্রিভিয়াস ইয়ারে যে সুদ প্রদেয় হয় সেটা ছাড়যোগ্য হবে। এখানেও বলা হয়েছে সেই সুদ প্রকৃত প্রদান করা হোক বা না হোক সেটা ছাড়যোগ্য হবে। It will be allowed as deduction provided the loan is taken for the purpose of purchase, construction, repair, renewal or reconstruction of the house property। তবে এক্ষেত্রে কতগুলো বিষয় বিবেচনা করতে হয়। অর্থাৎ ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালের ক্ষেত্রে সেকশন 24B-তে যে বলা আছে সেই 24B অনুসারে ঋণকৃত মূলধনের ছাড়ের জন্য কতগুলো বিষয় বিবেচনা করতে হয়। কি বিষয় আছে? প্রথম বলছে ইন্টারেস্ট ফর প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, মানে ইন্টারেস্ট অফ প্রি কনস্ট্রাকশন পিরিয়ড শ্যাল বি অ্যালাউড অ্যাজ ডিডাকশন ইন 5 ইকুয়াল ইনস্টলমেন্টস। 5টা ইকুয়াল ইনস্টলমেন্টসে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটাকে ভাগ করা হয়, যেখানে ইন্টারেস্ট নেওয়া হয়, ইন্টারেস্টটাকে ভাগ করা হয়। ইনস্টলমেন্ট স্টার্টিং ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার ইন উইচ দ্য প্রপার্টি হ্যাজ বিন অ্যাকোয়ার্ড অর কনস্ট্রাক্টেড, যেখানে প্রপার্টিটা অ্যাকোয়ার করা হয়েছে আর কনস্ট্রাক্ট করা হয়েছে সেই প্রিভিয়াস ইয়ার থেকে
মানে যে ইয়ারে করা হয়েছে তার সেই প্রিভিয়াস ইয়ার থেকেই এই ইনস্টলমেন্টটা স্টার্ট হয় এবং সেই ইনস্টলমেন্টটা 5টা ভাগে ভাগ করে। ইন্টারেস্ট ফর পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ডে কি বলছে? পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড মিন্স দ্য পিরিয়ড কমেন্সিং ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইন উইচ কনস্ট্রাকশন ওয়াজ কমপ্লিটেড। যেখানে কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে সেই প্রিভিয়াস ইয়ার থেকে শুরু হচ্ছে। অ্যান্ড কন্টিনিউজ আনটিল দ্য রিপেমেন্ট অফ দ্য এন্টায়ার অ্যামাউন্ট অফ লোন। এবং সেটা কতদিন চলবে? অর্থাৎ যে বছর আমার কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হচ্ছে সেই বছর থেকে শুরু করে যতদিন না আমি পুরো লোনটা এন্টায়ার অ্যামাউন্ট অফ লোন আমি রিপে করছি ততদিন পর্যন্ত এই পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড চলে। দ্য ফুল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অফ পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড ইজ অ্যালাউড অ্যাজ ডিডাকশন। পুরো ফুল অ্যামাউন্টটাই যেটা পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ডে যা থাকবে পুরোটাই কিন্তু ডিডাকশন পাবে। আর কি বলছে? নাম্বার 3তে বলছে ব্রোকারেজ কমিশন এক্সেট্রা পেড ফর রেজিং লোন ইজ নট ডিডাক্টেবল। যদি ঋণ মূলধন সংগ্রহ করার জন্য ব্রোকারেজ কমিশন এগুলো দিয়ে থাকে সেটা কিন্তু ছাড়যোগ্য নয়। Where any interest is paid outside India for which no tax has been paid or deducted at source or in respect of which there is no person in India who may be treated as an agent cannot be allowed as deduction. কি বলেছে না, সুদ যদি ভারতের বাইরে প্রদত্ত হয়, সুদের জন্য প্রয়োজনীয় কর যদি উৎস থেকে কাটা না হয়, কিংবা সুদ প্রাপকের কোনো প্রতিনিধি যদি ভারতে না থাকেন, যিনি ভারতে কর দিতে বাধ্য কিন্তু ভারতে না থাকেন, তাহলে এই সুদের জন্য কোনো ছাড় পাওয়া যাবে না। নেক্সট বলছে নাম্বার 5, ইন্টারেস্ট অন ফ্রেশ লোন টেকেন টু রিপে দ্য অরিজিনাল লোন। যদি পুরনো লোনটা মানে প্রকৃত যে ঋণ সেটা পরিশোধ করার উদ্দেশ্যে নতুন কোনো ঋণ নেওয়া হয়, তাহলে এই নতুন ঋণের ওপর প্রদেয় সুদ ছাড়যোগ্য হবে। আর বলছে যেহেতু সুদের জন্য ছাড় বকেয়া ভিত্তিক দেওয়া হয় অর্থাৎ আউটস্ট্যান্ডিংয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেহেতু পূর্ববর্তী বছরে সুদ প্রকৃতপক্ষে প্রদত্ত না হলেও ছাড় পাওয়া যায়। তাহলে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে 24B-তে যে যদি কোনো গৃহ সম্পত্তি ক্রয় বা অধিকার করার জন্য, নির্মাণের জন্য, মেরামত বা নবীকরণের জন্য মূলধন লোন নেওয়া হয় অর্থাৎ মূলধন ধার করা হয়, সেই ধারের উপর পূর্ববর্তী বছরে যে সুদ প্রদেয় হয় সেটা ছাড়যোগ্য হবে। তাহলে এটা আমরা লেট আউট প্রপার্টিতে কী কী রুল আছে সেটা দেখে নিলাম। এরপরে আমরা দেখব ডিডাকশন ফ্রম অ্যানুয়াল ভ্যালু অফ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। যদি হাউস প্রপার্টিটা সেলফ অকুপাইড হয় সেখানে কিভাবে ডিডাকশন পায়। সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রে বলছে অনলি ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আন্ডার সেকশন 24B উইল বি অ্যালাউড as deduction from annual value of self-occupied property subject to the following condition। কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো ফলো করে শুধুমাত্র এই যে 24B-তে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল এই ডিডাকশানটাই শুধু সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রে পেয়ে থাকে। অর্থাৎ লেট আউট হাউস প্রপার্টিতে যে স্ট্যান্ডার্ড ডিডাকশান আছে যেটা 24A-তে, সেটা কিন্তু সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রে পায় না। সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রে অনলি ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আন্ডার সেকশন 24B উইল বি অ্যালাউড অ্যাজ ডিডাকশন ফ্রম নেট অ্যানুয়াল ভ্যালু অফ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। কী কী কন্ডিশন আছে আমরা দেখে নিই। ডিডাক্টেবল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন লোন অর বরোড ক্যাপিটালটা হচ্ছে the amount of interest will include interest for the current previous year plus 1/5 of the accumulated interest for the pre-construction period. Current previous year the amount of interest will include interest for the current previous year এর ইন্টারেস্টটা
প্লাস হচ্ছে 1/5 অফ দ্য অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট ফর দ্য প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। দিস ইজ দ্য রুল। এবার এখানে বলা আছে যে ইফ লোন হ্যাজ বিন টেকেন অন অর আফটার 1st এপ্রিল 1999, 1999 সালে বা তারপরে যদি লোন নেওয়া হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশান ইজ ₹2 লাখ। যদি 1999 এই খ্রিস্টাব্দের পরে যদি ঋণ গ্রহণ করা হয়, তাহলে ম্যাক্সিমাম ডিডাকশান হবে 2 লাখ। তবে সেক্ষেত্রে কয়েকটা কন্ডিশন আছে। কী কী কন্ডিশন? দ্য লোন হ্যাজ বিন টেকেন ফর অ্যাকুইজিশন অর কনস্ট্রাকশন অফ এ প্রপার্টি। সেক্ষেত্রে লোনটা কিন্তু প্রপার্টিটা অ্যাকুইজিশন বা কনস্ট্রাকশানের জন্য, মানে সম্পত্তিটি ক্রয় বা নির্মাণের জন্যই লোনটা নিতে হবে। আর কন্ডিশন 2 বলছে অ্যাকুইজিশন অর কনস্ট্রাকশন ইজ কমপ্লিটেড উইদিন 5 years ফ্রম দ্য এন্ড অফ ফিনান্সিয়াল ইয়ার ইন হুইচ লোন হ্যাজ টেকেন। যে পূর্ববর্তী বছরে ঋণ গ্রহণ করা হয়েছে, সেই পূর্ববর্তী বছরের সমাপ্তি থেকে, মানে সেই বছরটির শেষ থেকে সম্পত্তিটি ক্রয় বা নির্মাণের কাজ পরবর্তী 5 বছরের মধ্যে সমাপ্ত হতে হবে। যদি কোনো গৃহ সম্পত্তি ক্রয় বা নির্মাণের জন্য ঋণ নেওয়া হয় এবং সেই ঋণ পরিশোধের জন্য পুনরায় ঋণ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেই সুদেও কিন্তু ছাড় পাওয়া যাবে। তাহলে আমরা কি দেখলাম, যে যদি কোনো লোন 1st এপ্রিল 1999 সালে বা তারপরে নেওয়া হয়, তাহলে সেটা যদি ক্রয় বা নির্মাণের কাজের জন্য লোন নেওয়া হয়, অর্থাৎ অ্যাকুইজিশন আর কনস্ট্রাকশনের জন্য নেওয়া হয়, তাহলে ম্যাক্সিমাম 2 লাখ পর্যন্ত ছাড় পাওয়া যায় এবং কনস্ট্রাকশনের কাজ 5 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। আর ইফ loan has been taken on or after 1st April 1999 but the purpose is reconstruction or renovation or renewal of the house property, যদি 1st April 1999 পরেই হয় কিন্তু অ্যাকুইজিশন আর কনস্ট্রাকশনের জন্য নয়, রিকনস্ট্রাকশন, রিনোভেশন আর রিনিউয়ালের জন্য হয়, তখন সেখানে ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে 30,000। অর্থাৎ যদি অ্যাকুইজিশন আর কনস্ট্রাকশনের জন্য হয় তাহলে ম্যাক্সিমাম লিমিট 2 লাখ, আর যদি রিনিউয়াল, রিনোভেশন আর রিকনস্ট্রাকশনের জন্য হয় তাহলে ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশান 30,000, যেটা হচ্ছে অন অর আফটার 1st April 1999। If the loan is taken before 1st April 1999, তাহলে ফর এনি পারপাস, সেটা যে কোনো পারপাসে হতে পারে, অ্যাকুইজিশন, কনস্ট্রাকশন, রিনিউয়াল, রিনোভেশন, যে কোনো পারপাসেই হোক না কেন, যদি 1st এপ্রিল 1999 আগে লোনটা নেয়, তাহলে ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশান ইজ ₹30,000। তাহলে সেলফ অকুপাইডের ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে এই কন্ডিশন বা এই রুলগুলো আমাদের ফলো করতে হয়। তাহলে আমরা ডিডাকশানের রুলটা দেখে নিয়েছি, এরপরে আমরা দুটো প্রবলেম দেখে নেব। প্রবলেমটা দেখে নিই। মিস নন্দিনী মুখার্জি হ্যাজ 2 houses in Kolkata. The following particulars of the house during the previous year 2019-2020 were as follows. কি বলেছে দেখি। রেন্ট রিসিভড বলে দিয়েছে, দুটো হাউস আছে, একটা লেট আউট পারপাস আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাস। রেন্ট রিসিভড লেট আউট পারপাসের জন্য 60,000, রেসিডেন্সিয়াল পারপাসে হাইফেন দেওয়া আছে। ফেয়ার রেন্ট 55,000 আর 60,000। মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যাট দ্য রেট 10% অন মিউনিসিপ্যাল ভ্যালু, যেটা হচ্ছে 4,500 আর 5,000। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল টেকেন ফর রিপেয়ার পারপাস অন 30/10/2016, মানে 30 অক্টোবর 2016 একটা ইন্টারেস্ট অন বরোড লোন ক্যাপিটাল নিয়েছে, ইন্টারেস্ট নিয়ে বরোড ক্যাপিটাল আছে, যেটা কিন্তু সেই লোনটা টেকেন হয়েছে কবে, এই কোন পারপাসে, রিপেয়ার পারপাসে, যেটা হচ্ছে ইন্টারেস্টটা হচ্ছে 5,000 আর 32,000। Compute Miss Nandini's income from house property for the assessment year 2020-21. তাহলে আমরা এটার সলিউশনটা দেখে নেব।
সলিউশন করার সময় আমরা উপরে যেভাবে লিখি সেভাবে লিখে নিয়েছি। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ অফ মিস নন্দিনী মুখার্জি এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-2020 বলে ছকটা আমরা টেনে নিয়েছি। এরপরে আমরা একটা একটা হাউস করে দেখব। প্রথম হাউস ছিল লেট আউট প্রপার্টি, হাউস নাম্বার 1 যেটা ছিল। তো সেক্ষেত্রে আমরা লেট আউট হাউস প্রপার্টির আগে ইনকামটা বার করে নেব, তারপর সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির ইনকাম বার করে তারপর আমরা দুটো যোগ করে টোটাল ইনকাম দেখে নেব। তাহলে ফার্স্টে দেখে নিই লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে কী কী আছে। স্টেপ 1 দেখো আছে গ্রস। আমরা কি করি, এইটা আমরা জানি নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন পর্যন্ত কিন্তু আমরা করেছি আগে। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু লাগে, বাট আমাদের অঙ্কে কোথাও কিন্তু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা বলা নেই। তাহলে আমাকে কি করে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু পাবো? আমরা ওয়ার্কিংস করে আমাদের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে। দেখো এখানে বলেছে মিউনিসিপ্যাল ট্যাক্স @10% অন মিউনিসিপ্যাল ভ্যালু। মিউনিসিপ্যাল ভ্যালু 10% বলে দিয়েছে মিউনিসিপ্যাল ট্যাক্স। মিউনিসিপ্যাল ট্যাক্সটা কত বলে দিয়েছে? 4500। এই ইনফরমেশনটা থেকে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালুটা বার করে নিতে হবে। তো সেটা আমরা কিভাবে বার করব সেটা আমরা ওয়ার্কিংসে দেখে নেব যে কিভাবে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা ক্যালকুলেট করব। As the house is situated at Kolkata, মিউনিসিপ্যাল ট্যাক্স ইজ চার্জ অন নেট মিউনিসিপ্যাল ভ্যালু। আমরা জানি যে যেহেতু বাড়িটা কলকাতায় অবস্থিত বলে দেওয়া আছে অঙ্কে, তাই এই যে মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর যে ট্যাক্সটা হয় সেটা কোন মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর হয়? নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর হয়। তাহলে আমরা ধরে নেব নেট মিউনিসিপ্যাল ভ্যালু NMV মানে নেট মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের 100। তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স তার ওপর 10%, নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর 10%, তাহলে 100-এর 10% 10, আর মিউনিসিপ্যাল ট্যাক্সের ভ্যালুটা বলে দিয়েছে 4500। দেখো আমাদের অঙ্কে মিউনিসিপ্যাল ভ্যালুটা বলে দিয়েছিল 4500। তাহলে আমরা বলতে পারি এই 10 মানে হচ্ছে 4500, তাহলে 1 মানে কত আর 100 মানে কত, অর্থাৎ 10% মানে হচ্ছে আমাদের 4500। তাহলে 1% কত, আর আমাদের নেট মিউনিসিপ্যাল ভ্যালুটা 100% ধরে নিয়েছি, তাহলে 100% সমান কত। তাহলে আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি নেট মিউনিসিপ্যাল ভ্যালু ইজিক্যাল টু 4500 ইন্টু 100/10 করে আমাদের দেখো কত হয়েছে 45,000। কিন্তু আমাদের লাগবে কোনটা? গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তাহলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আমরা নেট মিউনিসিপ্যাল ভ্যালু জানলে সেখান থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ নেট মিউনিসিপ্যাল ভ্যালু ইন্টু 10/9। তাহলে 45,000 ইন্টু 10/9 করে আমাদের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বেরোলো 50,000। তাহলে এইভাবে যদি আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু বলে দেওয়া না থাকে এবং ট্যাক্সটা বলে দেয় মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর, তাহলে এইভাবে আমরা ওয়ার্কিংস করে নেট মিউনিসিপ্যাল ভ্যালু আর গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে আমরা সলিউশনে চলে যাই। তাহলে দেখো আমাদের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা আমরা ওয়ার্কিংসে করে নিয়েছি 50,000। ফেয়ার রেন্ট আমার অঙ্কে বলেই দিয়েছে 55,000। তাহলে হুইচ এভার ইজ হায়ার, যেহেতু আমাদের অঙ্কে কোনো স্ট্যান্ডার্ড রেন্ট বলা নেই, তাই এ দুটোর মধ্যে হুইচ এভার ইজ হায়ার দ্যাট উইল বি টেকেন অ্যাজ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আন্ডার সেকশন 23(1) সাবসেকশন A। সেখানে হচ্ছে আমাদের 55,000 হলো। রেন্ট রিসিপ্ট, আমাদের রেন্ট রিসিপ্ট বলেই দিয়েছে 60,000, তাহলে আমরা রেন্ট রিসিপ্টটা বসিয়ে দিলাম 60,000 স্টেপ 2তে। এবার এই দুটোর মধ্যে যেটা হায়ার, স্টেপ 1 আর স্টেপ 2-এ যেটা হায়ার সেটাই আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 হচ্ছে 60,000। স্টেপ 3 থেকে লেস হয় মিউনিসিপ্যাল ভ্যালু, যেটা হচ্ছে পেড বাই দ্য ওনার। শুধুমাত্র ওনারই যেটুকু পেড করবে সেটা সেই মিউনিসিপ্যাল ট্যাক্সটাই কিন্তু লেস হয়। এখানে আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্সটা কিন্তু অ্যামাউন্টটা বলে দিয়েছে 4,500। তো সেই 4,500ই আমি লেস করলাম, করে দেখো আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু হলো 55,500। এটা হচ্ছে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু। এই পর্যন্ত ক্যালকুলেশন আমরা আগে শিখেছি। এবার আমাদের এখান থেকে ডিডাকশান বাদ দিতে হবে। যেহেতু এটা লেট আউট প্রপার্টি, তাই ডিডাকশান আন্ডার সেকশন 24 আন্ডারে প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশান পাবে 24A-তে,
কতটা পায় না নেট অ্যানুয়াল ভ্যালুর 30%, যেটা একটা স্ট্যাটুটরি ডিডাকশান এবং এটা ফিক্সড। তাহলে 55,500-এর 30% স্ট্যান্ডার্ড ডিডাকশান পেল। আর ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B-তে আমাদের ইন্টারেস্ট অন লোন বলেই দিয়েছে 5,000। আর আমরা জানি লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে এনি পারপাস, সেটা অ্যাকুইজিশন হোক, কনস্ট্রাকশন হোক, রিনিউয়াল হোক, রিকনস্ট্রাকশন হোক, যে কোনো পারপাসের জন্য কিন্তু আমাদের যেটা ইন্টারেস্ট পায় পুরোটাই ছাড়যোগ্য হয়, পুরোটাই ডিডাকশান পায়। তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B-তে 5,000, দুটো যোগ করে আমরা 21,650, 55,000 অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু থেকে লেস করলাম। লেস করে আমাদের ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি, অর্থাৎ যে ফার্স্ট হাউস থেকে আমাদের ইনকামটা হলো 33,850। এরপর আমরা চলে যাব সেলফ অকুপায়েড হাউস প্রপার্টি অর্থাৎ হাউস 2-তে। যেহেতু আমাদের বাড়িটা সেলফ অকুপাইড অর্থাৎ হাউস প্রপার্টিটা রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করা হয়েছে, তাই আমাদের নেট অ্যানুয়াল ভ্যালুটা 23,2A-তে নীল হয়, যেটা আমরা পড়েছি। এর থেকে ডিডাকশান পাবে দুটো, একটা ডিডাকশান পাবে, কারণ আমরা জানি যে সেলফ অকুপাইডের ক্ষেত্রে শুধুমাত্র 24B-তে ইন্টারেস্ট অন লোনটাই পায়। সেক্ষেত্রে অ্যাকচুয়াল ইন্টারেস্ট পেড কত আছে দেখো, 32,000। আর পারপাসটা কী আছে, রিপেয়ার পারপাস। তাহলে আমাদের আর ডেটটা আছে 30/10/16, তার মানে 1 এপ্রিল 1999-এর পরে। 1999-এর পরে যদি রিপেয়ার পারপাসে হয় তাহলে ম্যাক্সিমাম ডিডাকশান কত পায়, 30,000। আমরা এইমাত্র রুলে পড়লাম, তাহলে এখানে ম্যাক্সিমাম লিমিট ফর ডিডাকশান 30,000, তাহলে আমাদের 30,000ই কিন্তু ডিডাকশান পাবে। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করে আমাদের ইনকাম ফ্রম সেলফ অকুপাইড প্রপার্টি হলো -30,000। যেহেতু আমাদের নীল থেকে 30,000 লেস করেছি, তাই -30,000। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমরা A+B অর্থাৎ A থেকে পেলাম, লেট আউট হাউস প্রপার্টি থেকে পেয়েছি 33,850, আর সেলফ অকুপাইড হাউস থেকে অর্থাৎ B থেকে পেয়েছি -30,000। এ দুটো আমরা অ্যাকুমুলেটেড করে আমাদের টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ হলো 3,850। তাহলে এইভাবে আমরা হাউস প্রপার্টির অঙ্ক করি, এবং এরম ধরনেরই অঙ্ক কিন্তু আমাদের 10 মার্কসের একটা বড় প্রশ্ন হিসেবে কম্পালসারি আসে হাউস প্রপার্টি থেকে। আমরা আরও একটা প্রবলেম আজকে দেখে নেব। প্রবলেম 2-তে শ্রী অরুণাভ রয়ের হাউস, দুটো হাউস আছে, দুটোই কিন্তু লেট আউট, কিন্তু ফার্স্ট হাউসটা হচ্ছে লেট আউট ফর রেসিডেন্স আর সেকেন্ড হাউসটা হচ্ছে লেট আউট ফর বিজনেস, বাট দুটোই লেট আউট পারপাস। ইনফরমেশান আমাদের দিয়ে দিয়েছে, মিউনিসিপ্যাল ভ্যালু দিয়েছে, রেন্ট রিসিভড দিয়েছে, স্ট্যান্ডার্ড রেন্ট দিয়েছে ফর হাউস 1, মিউনিসিপ্যাল ট্যাক্স অন মিউনিসিপ্যাল ভ্যালু দিয়েছে 12% হাউস 1-এর ক্ষেত্রে পেড বাই ওনার, আর হাউস 2-এর ক্ষেত্রে 10% পেড বাই টেন্যান্ট। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড দিয়ে দিয়েছে, ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন অফ হাউস, কনস্ট্রাকশন অফ হাউসের জন্য ইন্টারেস্টের ভ্যালু দিয়ে দিয়েছে, আর হাউস 1-এর ভ্যাকেন্সি পিরিয়ডটা বলে দিয়েছে 2 মান্থস। তাহলে এই ইনফরমেশানগুলো থেকে আমাকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা সলিউশনে চলে যাই। দেখো, আমরা প্রথমে প্রোফর্মা যেমন করার সেরকম করে নিয়েছি। লেট আউট প্রথমে A দিয়ে লেট আউট প্রপার্টি হাউস 1, হাউস 1-এরটা আগে আমরা দেখে নিই। তার মিউনিসিপ্যাল ভ্যালু স্টেপ 1-এ ছিল 70,000, আমাদের অঙ্কে বলাই ছিল 70,000, কিন্তু এখানে দেখো কোনো ফেয়ার রেন্ট নেই, আমাদের অঙ্কে কিন্তু কোনো ফেয়ার রেন্ট বলে দেয়নি। তাহলে আমরা এখানে লিখে নেব অ্যাজিউমড দ্যাট মিউনিসিপ্যাল ভ্যালু ইজ হায়ার দ্যান ফেয়ার রেন্ট, ফর দ্যাট ইট ইজ টেকেন অ্যাজ রিজনেবল expected rent under section 23(1)(a) but subject to maximum of standard rent, that means 65,000। আমাদের হাউস 1-এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেন্টটা বলা আছে 65,000, আমাদের স্ট্যান্ডার্ড রেন্টটা বলে দিয়েছে। তাহলে আমরা অ্যাজিউম করে নেব যে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালুটা ফেয়ার রেন্টের থেকে ম্যাক্সিমাম হায়ার। তাহলে এটা অ্যাজিউম করে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালুটা কত হলো, 70,000 ছিল, বাট ম্যাক্সিমাম টু স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে 65,000, তার মানে আমরা
রিজনেবল এক্সপেক্টেড রেন্ট 65,000 নেব। এরপরে স্টেপ 2তে বলেছে, দেখো আমাদের রেন্ট আছে, রেন্ট অ্যানুয়াল রেন্ট। এখানে রেন্ট রিসিপ্ট বলেছে 50,000, কিন্তু 2 মান্থস কিন্তু ভ্যাকেন্সি পিরিয়ড আছে। তাহলে এই যে 50,000 রেন্টটা পেয়েছে, এটা কত মাসের জন্য পেয়েছে? এটা কিন্তু 10 মান্থসের জন্য পেয়েছে। কিন্তু আমরা জানি আমাদের অ্যানুয়াল রেন্ট বার করতে হবে। তাহলে 10 মান্থসের জন্য রেন্ট 50,000 হলে 12 মান্থসের জন্য কত? এইভাবে আমরা ক্যালকুলেশন করে নেব যে 50,000 ইন্টু 12/10 করে আমাদের ভ্যালুটা হলো 60,000। তাহলে আমাদের স্টেপ 3তে কী করতে হয়? স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে হুইচ এভার ইজ হায়ার, এবং এই দুটোর মধ্যে 65,000 আমরা স্টেপ 3তে ভ্যালুটা নিলাম। এখানে স্টেপ 4-এ আমরা লেস করব লস ডিউ টু ভ্যাকেন্সি। আমাদের ভ্যাকেন্সির জন্য যেটা লস হয়েছে সেটা লেস করব। সেটা কত না, এই যে 50,000 যেটা 10 মান্থসের ছিল আর আমাদের ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থস, তাহলে 10 মান্থসের জন্য রেন্ট 50,000 হলে 2 মান্থসের জন্য 10,000। এই লসটা আমরা এখান থেকে লেস করলাম, করে গ্রস অ্যানুয়াল ভ্যালু বেরোলো আমাদের 55,000, যেটা হচ্ছে স্টেপ 3 মাইনাস স্টেপ 4, করে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালুটা বেরোলো 55,000। এবার এখান থেকে আমাকে লেস করতে হবে লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার, যেটা ওনার দিয়েছে সেটা কত বলেছিল? 12% অন মিউনিসিপ্যাল ভ্যালু। তাহলে আমাদের অঙ্কে মিউনিসিপ্যাল ভ্যালু কত ছিল? 70,000। তাহলে আমরা এখানে 70,000-এর 12% মানে 8,400 লেস করেছি, করে হয়েছে আমাদের 46,600। এটা হচ্ছে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু। এবার এখান থেকে আমরা ডিডাকশান দিয়েছি যেমন করলাম, অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালুর ওপর 30% হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান। আর ইন্টারেস্ট অন লোন আমাদের অঙ্কে বলেই দিয়েছিল 10,500, কনস্ট্রাকশন পারপাস, এনি পারপাসই হোক আমাদের ফুল ইন্টারেস্টটাই ছাড় পায়। তাহলে আমরা এই দুটো যোগ করে 24,480 লেস করেছি, করে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হলো, অর্থাৎ ফার্স্ট হাউস থেকে ইনকাম হলো 22,120। এরপরে আমরা হাউস 2টা দেখে নেব। লেট আউট প্রপার্টি হাউস 2তে মিউনিসিপ্যাল ভ্যালু ছিল 45,000। সেটাও আমরা যেহেতু ফেয়ার রেন্ট নেই তাই অ্যাজিউম করে নিয়েছি মিউনিসিপ্যাল ভ্যালু ইজ হায়ার দ্যান ফেয়ার রেন্ট। সেক্ষেত্রে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হয়েছে 45,000। আর এখানে হাউস 2তেও কিন্তু আমাদের কোনো স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেয়নি, তাই আমাদের 45,000টাই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হবে। অ্যানুয়াল রেন্ট এখানে আমাদের বলেই দিয়েছে 60,000, আর এখানে কোনো ভ্যাকেন্সি পিরিয়ড ছিল না, তাই আমাদের 60,000টাই হচ্ছে অ্যানুয়াল রেন্ট। স্টেপ 3তে হুইচ এভার ইজ হায়ার 60,000। সেখান থেকে আমাকে যখন মিউনিসিপ্যাল ট্যাক্স লেস করতে হবে, দেখো মিউনিসিপ্যাল ট্যাক্সটা কিন্তু দিয়েছে পেড বাই টেন্যান্ট মিউনিসিপ্যাল ট্যাক্স দিলে সেটা কিন্তু এখানে ডিডাকশান হবে না, শুধুমাত্র ওনার দিলেই আমরা লেস করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে নীল, করে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু হলো 60,000। আমরা ডিডাকশান দিয়ে নিয়েছি 24A-তে স্ট্যান্ডার্ড ডিডাকশান 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, যেটা হয়েছে 18,000, অর্থাৎ 60,000-এর নেট অ্যানুয়াল ভ্যালু 60,000-এর 30% মানে 18,000। আর ইন্টারেস্ট অন লোন 7,000। যেহেতু এটা লেট আউট প্রপার্টি, এনি পারপাস হোক যে কোনো পারপাসের ক্ষেত্রে আমাদের এখানে ফুল ইন্টারেস্টটাই আমরা ডিডাকশান পাবো, তাই 7,000। দুটো যোগ করে আমাদের ইনকাম ফ্রম সেকেন্ড হাউস হয়েছে 35,000। তাহলে আমাদের টোটাল হলো হাউস 1 থেকে হয়েছিল আর হাউস 2 থেকে পেলাম, টোটাল দুটো মিলিয়ে হলো 57,120। এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে এইভাবে এই হাউস প্রপার্টির বেশ কয়েকটা অঙ্ক কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই ধরনের অঙ্ক 10 মার্কসের জন্য কম্পালসারি আসে।